না, তারা কি আপনার কি তারা কি তখন আঙুল চুষছে সেখানে? আপনার কি আঙুল চুষেছে। জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, তারা বেতন নিচ্ছে কেন? যারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা তাদের চাকরি থেকে ইস্তফা দিচ্ছে না কেন? অসভ্য, অসত্য, অসভ্যদেরকে দিয়ে পুরো প্রশাসন চালাচ্ছে। এই সকল অসভ্য প্রশাসনের সংস্কার করার জন্য আমরা শতবার হাজারবার বলেছি এই সকল অসভ্যদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। অসংখ্য ভালো মানুষ আছে, ভালো মানুষদেরকে সেখানে বসানোর জন্য, ভালো মানুষদেরকে প্রকৃত জায়গায় বসানোর জন্য। কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। আসব অকর্ম মানুষদেরকে দিয়ে আগামী এত বড় একটা ন্যাশনাল ইলেকশন করতে চাচ্ছে, তাও একটা নয়, সাথে আরেকটা বিষয় হানা বুটো রয়েছে, রেফারেন্ডাম রয়েছে। এত বড় একটা বিশাল দায়িত্ব পালন করার জন্য অসভ্য অথর্ব লোকদেরকে দিয়ে এই প্রশাসন চালাতে চাচ্ছে। আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক। ওই অঞ্চলের যে বা যার নির্দেশে তার কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। সালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। শেরপুরে বিএনপির কর্মীদের দ্বারা নৃশংসভাবে শেষ হয়ে গেছেন একজন জামাত নেতা। এই বিষয়ে আলোচনা করব। আমার সঙ্গে আছেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীম। স্থানীয় সহকর্মী সাংবাদিকের তথ্য, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ভিডিও অনুযায়ী শ্রীপুরের ঝিনাইগাতীতে হামলা পাল্টা হামলার মধ্যে শ্রীবর্দী উপজেলার জামাতের সেক্রেটারি রেজাউল করিমকে মাথায় এবং কানের নিচে উপর্যুপরি করে মেরে ফেলেছে বিএনপি প্রার্থীর সমর্থকরা। কি কারণে এই নৃশংস কাণ্ড জানলে অবাক হবেন। ইশতেহার প্রকাশ অনুষ্ঠানের সামনের সারিতে চেয়ারে বসার মতো তুচ্ছ কারণে এই ঘটনা সূত্রপাত। কানের নিচে, ঘাড়ে, এগুলো অনেকভাবে একদম পরিকল্পিতভাবে এইভাবে শেষ করে দেয় একটা জীবন। এবং আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু চেষ্টায় অনেক ঘাটতি ছিল। মানে এই আইন শৃঙ্খলা বাহিনী কোনো চেষ্টাই করেনি, যার ফলে বিএনপির সন্ত্রাসীদের হাতে উপজেলা জামাতের সেক্রেটারি নৃশংসভাবে শেষ হয়ে গেলেন। আমি আসব অ্যাডভোকেট মনিরুল ইসলাম শামীমের কাছে। এই যে এই নির্বাচনে এই প্রথম বিএনপির হাতে জামাত শেষ হলো, মানে শুরু হয়ে গেল এই কাণ্ড। আপনি এটাকে কিভাবে দেখছেন? ধন্যবাদ প্রিয় ভাই, উপস্থাপক এমাইতুদ্দিন মিশন ভাই। ধন্যবাদ আজকে শ্রোতাবৃন্দ যারা দেখছেন এবং দেখবেন, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খুব আক্ষেপ করে বলতে হয়, গত বেশ কয়েকদিন ধরে বারবার আমরা বলছি। গত পরশু আমি এনটিভির একটা প্রোগ্রামে এই কথাটাই বারবার সরকারকে জানাতে চেয়েছিলাম যে সারা দেশব্যাপী প্রতিদিন আমাদের নেতাকর্মীরা, আমাদের নারীদেরকে হেনস্থা করা হচ্ছে, আমাদের নেতার কর্মীরা মাইর খাচ্ছে। প্রশাসন যথেষ্ট পরিমাণ দুর্বল। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করা দরকার, আরো মজবুত করা দরকার, আরো অ্যাক্টিভ করা দরকার। সরকার চেষ্টা করছে না এমন না, বাট সরকারের যতটুকু তৎপরতা লক্ষ্য করছি তার চেয়ে বেশি দুর্বল হলো মাঠ পর্যায়ের পুলিশ প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খুবই নাজুক অবস্থা, যার প্রেক্ষাপটে আজকে এই ঘটনাগুলো ঘটছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো ভাই আরেক জায়গায়, যে এক নেতা দেশে আসলেন, এসে বলেন আই হ্যাভ প্ল্যান, রেজাউল করিম সাহেব, মাওলানা রেজাউল করিম সাহেব। আমরা জনগণ তো শুনে খুব উৎফুল্ল হয়ে গিয়েছি যে নাইস একটা প্ল্যান হয়তো আমাদের জন্য রাখবে। কিন্তু সেই প্ল্যান যে এইভাবে মানুষ হত্যা হবে, সেই প্ল্যান যে রাজনৈতিক প্রতিপক্ষকে এইভাবে কুপিয়ে মেরে জখম করে যে দুনিয়া থেকে বিদায় করে দেবে, সেই প্ল্যান যে নারীদের নিজ নারীদের জামা কাপড় টেনে হিসড়ে অবদস্থ করবে, সেই প্ল্যান যে মা বোনদের ইজ্জতের উপর আঘাত করবে, সেই প্ল্যান যে প্রতিপক্ষকে এমন ভাবে ঘায়েল করার জন্য মাঠে নেমেছে যে শুধু তারা গত 17 বছর যে না খেয়ে আছে সেই খাওয়াটুকু আবার আদায় করে নিতে চাচ্ছে। তারা কেন ভাই, এমন কি প্ল্যান তাদের যে মানুষ মেরে সেই 17 বছরের ফ্যাসিজম আবার তারা নতুন করে কায়েম করতে চাচ্ছে? তাদের উদ্দেশ্যটা কি? আমরা বারবার বলেছি, অনুরোধ করেছি প্রশাসনকে, প্রশাসন আপনারা এই ব্যাপারে যথেষ্ট মজবুতি অবস্থান গ্রহণ করুন, সক্রিয় অবস্থান করুন, অন্যথায় কোনোভাবে আপনি এত বড় নির্বাচন আঞ্জাম দিতে পারবেন না, কন্ট্রোল করতে পারবেন না। কেননা এখনকার যারা আমাদের প্রতিপক্ষ আমরা দেখছি, এখন ফ্যাসিজম পরবর্তী সময়ে আবার নতুন ফ্যাসিজমকে কায়েম করার জন্য যে শক্তিটা আসছে আমরা দেখছি, তাদের চরিত্র অতি ফ্যাসিস্ট সরকারের চরিত্রের বহিঃপ্রকাশ স্পষ্ট ইতিপূর্বে ফুটে উঠেছে। কেননা তারা 15 মাসে 200-র উপর শুধু নিজ দলের নেতা কর্মীদেরকে তারা খুন করেছে। তাদের রেকর্ড রয়েছে, তারা
মাথা থেতলে দিয়েছিল পাথরের উপর, পাথর দিয়ে আঘাত করে। তাদের রেকর্ড রয়েছে তারা কুপিয়ে গর্দান ফেলে দেওয়ার। এই 15 মাসে দেখার পর এরপরও যদি সরকার না বুঝে, এরপরেও যদি প্রশাসন তৎপর না হয়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, দুর্ভাগ্যজনক বিষয়। জাতি হতাশ। আগামী নির্বাচনে যে 43-44 হাজার সারা দেশব্যাপী কেন্দ্র, এই কেন্দ্র কিভাবে তারা কন্ট্রোল করবে? কিভাবে, এটা কিভাবে সম্ভব? এত দুর্বল, এত নাজুক অবস্থা যদি আমরা এখনই দেখতে পাচ্ছি। তবে সবচেয়ে মজার ঘটনা হলো ভাই, জনগণ কিন্তু বুঝে ফেলেছে। জনগণ বুঝে ফেলেছে যে আবার নতুন ফেসিবাদ আসতে পারে। আবার নতুন নব্য ফেসিবাদ যাতে না আসতে পারে, জনগণ তাদের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এটা ওই পক্ষটা বুঝতে পারার কারণে তারা পাগলের মতো, যে গ্রামে গঞ্জে একটা কথা আছে, গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে মানুষে বলে যে ভাদ্র মাসে নাকি কুকুর পাগল হয়। তো এটা কোন ভাদ্র মাস দেখা দিল ভাই? নির্বাচন তো এখনো আরো 15 দিনের উপর বাকি আছে। আরো তো এখনো তো সুযোগ আছে তাদেরকে পাগল হওয়ার জন্য। তারা এই নির্বাচনী ব্যালট পেপারে ভোট দিয়ে কাউন্ট করে প্রকাশ হওয়া পর্যন্ত অন্তত পাগলামি তারা বন্ধ করতে পারতো। তারা যে এত পাগল হয়ে গেল, এত পাগলামি শুরু করলো যে এখনো পর্যন্ত নিয়ার অ্যাবাউট 15 দিন বাকি, তার আগেই তারা এরকম পাগলামি শুরু করেছে। আমরা আমরা সাধারণ জনগণ, বাংলাদেশের জনগণ এই ধরনের ফ্যাসিজম, এই ধরনের ন্যাক্কারজনক, এই ধরনের জঘন্যতম হত্যাকাণ্ড একটি আর দেখতে চাই না বাংলাদেশে। বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে প্রশাসনকে, সরকারকে। যেখানে সেখানকার ইউনূস সাহেব, সেখানকার পুলিশ প্রশাসন, সেখানকার যিনি আর্মি অফিসার ছিলেন, কর্তব্যরত আর্মি অফিসার ছিলেন, ও আমি মনে করি ওনাদের যথেষ্ট ব্যর্থতা রয়েছে, ওনাদের যথেষ্ট পরিমাণ উইকনেস। সেখানে যে ইনফরমেশন গুলো আমরা এখন পর্যন্ত পেয়েছি, যে 4-5 ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছিল, এই 5টা ঘন্টা কেন তারা এটা নিবৃত করতে ব্যর্থ হয়েছে? সেখানে নাকি একজন বা দুজন আর্মি সদস্য ইনজুর্ড হয়েছে। তাহলে বুঝতে হবে ভাই, আগামী নির্বাচনটা কন্ট্রোল করার ক্যাপাসিটি এই সরকারের এখনো পর্যন্ত হয়ে ওঠেনি। বুঝতে হবে যে যারা আর্মিকে পর্যন্ত আঘাত করে ফেলেছে, তার মানে সর্বোচ্চ জায়গায়। তার গত সপ্তাহে আমরা দেখলাম চিটং এর একটা এরিয়াতে র্যাবের একজন কর্মকর্তাকে নির্দয়ভাবে সেখানে কুপিয়ে হত্যা করা হলো। একই ঘটনা এখন আজকে এখানে ঘটতে যাচ্ছিল। সেখানে জামাত নেতা, উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম সাহেবকে যখন হত্যা করা হলো, তার পূর্ববর্তী মুহূর্তে তো সেখানে আইন শৃঙ্খলা বাহিনী তো অলরেডি অবস্থানে ছিলেন, কিন্তু তাদের ভূমিকাটা ছিল, তাদের হাতে যে লাঠি ছিল, তাদের হাতে যে আর্মস ছিল নিবৃত করার জন্য, এগুলো কেন তারা প্রয়োগ করলো না? এটা নিয়ে প্রশ্ন থেকে যায়। আমি মনে করি এখানে তারা এটা পূর্ব পরিকল্পিত একেবারে সুনির্দিষ্ট প্ল্যান করে, যে এই দিক দিয়ে তারা যাওয়ার সময় এদিক দিয়ে যাবে, ওনাদের এলাকায় তো যেতে হবে, যেতে হলে তো এই রাস্তা দিয়ে যাবে, এই বাজারের উপর দিয়ে যেতে হবে, যে এই দিক দিয়ে যাওয়ার সময় ওনাকে নির্দয়ভাবে প্রার্থীটাকে মেরে ফেলার মূলত ওদের প্ল্যান ছিল। কিন্তু তারা প্রার্থীটাকে মারতে ব্যর্থ হয়ে ওনার সাথে সহযোগী যারা ছিলেন তাদেরকে নির্দয়ভাবে হত্যা করলো। এখন একজন প্রার্থীকে মারার জন্য যখন ঢাকা থেকে ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয় এবং ওইখানকার লোকাল এরিয়াতে বাজারের মাইকে ঘোষণা দিয়ে অ্যানাউন্স করা হয় প্রার্থীকে হত্যা করার জন্য প্রতিপক্ষের পক্ষ থেকে, ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী কি করেছে? কেন তাৎক্ষণিক ওই ব্যক্তিকে গ্রেপ্তার করলো না? যারা ওখানে অবস্থান নিয়েছে কেন তাদেরকে সেখান থেকে নিবৃত করা গেল না? কেন তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া গেল না? ছত্রভঙ্গ করা গেল না? আমি মনে করি সেখানকার এই দায় ওইখানকার পুলিশ প্রশাসনের, ওখানকার ওসি এই এই দায় কোনোভাবে এড়াতে পারেন না। সেখানকার টিউন বা দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যিনি আছেন, উনি সেই দায় কোনোভাবে এড়াতে পারেন না। ছোটখাটো বর্ষা নিয়ে যে প্রবলেমটা এই পর্যন্ত, অতটুকু পর্যন্ত গড়ানোর কথা না। যখন অ্যানাউন্স করা হলো যে তাদেরকে আজকে এখানে চিরতরে ধ্বংস করে দেওয়া হবে, চিরতরে মেরে ফেলা হবে, এরপরও যে পুলিশ প্রশাসন, এরপরও আর্মি, এরপরও আমাদের অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী সেখানে কাজ করছে, তারা কি করেছে?
এখানে অবশ্যই গোয়েন্দা সংস্থার লোক অবশ্যই ছিল। এখন আপনি জানেন না, বাংলাদেশের একাধিক গোয়েন্দা সংস্থা মাঠ পর্যায়ে কাজ করে। তারা এই সকল সমস্যাগুলো যেখানে হওয়ার আশঙ্কা থাকে সেখানে রিপোর্টিং করে, পুলিশকে জানায়, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে জানায়, প্রশাসনকে জানায়। প্রশাসন তাৎক্ষণিক পদক্ষেপ নেয়। 5 ঘন্টা ধরে একটা প্রবলেম চলতেছে, চলার এই রানিং অবস্থায় যখন নিবৃত করা গেল না, বুঝতে হবে এটার সাথে স্থানীয় ওসি এবং ইউনু অপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ওখানে নিয়োজিত ছিলেন তাদের দুর্বলতা আছে। এই দায় তারা কোনোভাবে এড়াইতে পারে না। এটা একটা এক্সাম্পল। আমি আরেকটা বিষয় হলো, সারা বাংলাদেশের এই একটা পক্ষের পরাজয় মোটামুটি নিশ্চিত। ওরা বুঝতে পেরেছে যে জনগণ তাদেরকে অনাস্থা দিচ্ছে এবং খুব শীঘ্রই সেটা প্রমাণ হবে। তখন তারা পাগল হয়ে সারা দেশব্যাপী এখন নির্বাচনটাকে বানচাল করে দেওয়ার জন্য একটা প্ল্যানে নেমেছে। আর সেই প্ল্যানটাই মনে হয় শেষ পর্যন্ত ওই এক বড় ভাইয়ের আই হ্যাভ আ প্ল্যান। আমি মনে করি নির্বাচন তারা বানচাল করার জন্য যে প্রস্তুতি নিয়ে নেমেছে, প্রশাসনকে কঠোর হস্তে এটা দমন করতে হবে, প্রশাসনকে সক্রিয় হতে হবে, প্রশাসনকে হাতে লাঠিটা হাতে রাখার জন্য দেওয়া হয় না, হাতে লাঠিটা দেওয়া হয় অপরাধীকে নিবৃত করার জন্য। তাদেরকে আরো কিছু জিনিসপত্র তো সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তারা কি তখন আঙুল ছুটছে সেখানে? সেখানে আঙুল ছুটেছে। জনগণের নিরাপত্তা যারা দিতে পারে না, তারা বেতন নিচ্ছে কেন? যারা জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তারা তার চাকরি থেকে ইস্তফা দিচ্ছে না কেন? অসভ্যদেরকে দিয়ে পুরো প্রশাসন চালাচ্ছে। এই সকল অসভ্য প্রশাসনের সংস্কার করার জন্য আমরা শতবার হাজারবার বলেছি, এই সকল অসভ্যদেরকে সেখান থেকে বের করে দেওয়ার জন্য। অসংখ্য ভালো মানুষ আছে, ভালো মানুষদেরকে সেখানে বসানোর জন্য, ভালো মানুষদেরকে প্রকৃত জায়গায় বসানোর জন্য। কিন্তু এই সরকার ব্যর্থ হয়েছে। অসভ্য মালকদেরকে দিয়ে আগামী এত বড় একটা ন্যাশনাল ইলেকশন করতে চাচ্ছে, তাও একটা নয়, সাথে আরেকটা বিষয়, হানা ভোটও রয়েছে, রেফারেন্ডাম রয়েছে। এত বড় একটা বিশাল দায়িত্ব পালন করার জন্য অসভ্য অথর্ব লোকদেরকে দিয়ে এই প্রশাসন চালাতে চাচ্ছে। আমি মনে করি আগামী 24 ঘন্টার মধ্যে অপরাধীদেরকে আইনের আওতায় আনা হোক। ওই অঞ্চলের যে বা যার নির্দেশে তার কর্মীরা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকেও আইনের আওতায় আনা হোক। সেটা অলরেডি জামাতে ইসলামের আমিরও বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমান হয়তো জানেন না, এরকম আছে না যে কন্ট্রোল থাকে না, একটা ঘটনা ঘটে গিয়েছে, প্লাস তারেক রহমান কিন্তু জানার পরেই শেরপুর জেলা বিএনপি কমিটি কিন্তু স্থগিত করেছেন তিনি। হ্যাঁ, শুনেছি আমরা। ভাই, আগে তো মেরে ফেলেছে। মেরে ফেলার আগে তারা কোথায় ছিল? জেলা বিএনপি নেতৃবৃন্দকে কেন তাদেরকে তো আইনের আওতায় কেন আনা হলো না? অবশ্য কারণ নির্দেশ ছিল যে স্ট্যাটাস দিয়েছে তাকে কেন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হলো না? যে মাইকে অ্যানাউন্স করেছে তাকে কেন গ্রেপ্তার করা হলো না? ওই স্পটে যারা ছিল তাদেরকে এখনো পর্যন্ত কেন গ্রেপ্তার করা হলো না? আপনি কি মনে করেন না এটা তারা একটা টেস্ট কেস হিসেবে আমাদের পুরো বাংলাদেশকে নৈরাজ্য করার জন্য, নৈরাজ্য সৃষ্টি করার জন্য, পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য এটা করেছে? আপনি কি মনে করেন না? আমি মনে করি, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে মনে করি এটা তাদের ছিল সম্পূর্ণ পরিকল্পিত, যে করে এই নির্বাচনকে বানচাল করতে হবে। এবং এই তৎপরতার সাথে আমি মনে করি কোনো না কোনো ফ্যাসিজমের সাথে সম্পৃক্ততা আছে। সেই ফ্যাসিস্ট গ্রুপ তাদেরকে শেল্টার দিচ্ছে পিছন থেকে। এই অস্ত্র নিয়ে যখন মহড়া দেয় তখন পুলিশকে আঙ্গুল চষেছিল সেখানে? আর্মির হাতে কি লাঠি ছোটা কিছু ছিল না? তারা কেন নিবৃত করতে পারেনি কেন? তারা উল্টা মার খায় কিভাবে? বাংলাদেশে যারা জনগণ আজকে বসবাস করছে, যদি আপনি এই ছোটখাটো এই একটা ইউনিয়ন পর্যায়ে, একটা থানা পর্যায়ে আপনি কন্ট্রোল না করতে পারেন, তাহলে সারা বাংলাদেশকে কিভাবে আপনি কন্ট্রোল করবেন? আগামী এত বড় চ্যালেঞ্জ আপনি কি জানেন না? সরকার কি জানে না যদি আগামী নির্বাচনকে বানচাল করার জন্য কোন শক্তি এরকম তৎপরতা চালায়, কি সামর্থ্য রাখে সরকার? এগুলো নিবৃত করার কি ক্ষমতা রাখে সরকার? এখনো সুযোগ আছে উপযুক্ত ব্যক্তিদেরকে ওসি, এসপি যেখানে প্রয়োজন সেখানে ট্রান্সফার করিয়ে শিফট করিয়ে উপযুক্ত সাহসীবান ব্যক্তি অফিসারদেরকে সেখানে বসানো হোক। আমাদের পড়াশোনা অসংখ্য ভালো মানুষ রয়েছে, আমাদের পড়াশোনায় অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে ইমানদার অফিসার রয়েছে, তাদেরকে সেই দায়িত্বগুলো দেওয়া হয় না। অথবা মার্কা লোকদেরকে বসানো হয়েছে, ফ্যাসিস্ট আমলের লোকদেরকে এখনো সেখানে বসে রাখা হয়েছে। এইসব কারণে এগুলো ঘটছে। স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা অনুরোধ করব, এখনো সময় আছে। আপনি যদি এগুলো কঠোর হস্তে দমন করতে ব্যর্থ হন, আপনি যদি প্রপার পদক্ষেপ নিতে ব্যর্থ হন,
এই সরকার যদি ব্যর্থ হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত। এই নির্বাচনকে কোনোভাবে বানচাল করতে দেওয়া যাবে না। এই নির্বাচনকে সুষ্ঠুভাবে করে জনগণের সরকার যারা আসবে নির্বাচিত হয়ে তাদের হাতে ক্ষমতা নিশ্চিত হওয়া পর্যন্ত আপনাদেরকে কঠোর হতে হবে। এ ব্যাপারে এক চুল পরিমাণ ছাড় দেওয়ার, দুর্বলতা দেখানোর কোনো সুযোগ নেই। আমি আমাদের অনারেবল চিফ অ্যাডভাইজার সাহেবকে অনুরোধ করব, আজকে এই চ্যানেলের পক্ষ থেকে, এই চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে, আপনার যথেষ্ট পরিমাণ দক্ষতার কারণে, আপনার সাহসিকতার কারণে বাংলাদেশ এতদিন পর্যন্ত স্থিতিশীল ছিল। কিন্তু আজকে নতুন করে যে প্ল্যান, যে প্রোগ্রাম, তারা ওয়ান প্ল্যান পলিসি ইমপ্লিমেন্টেশন শুরু করেছে, এই চাঁদাবাজ গ্রুপ, সন্ত্রাসী গ্রুপ, মাদকাসক্ত গ্রুপ, ওয়ান প্ল্যান মার্ডার পলিসি গ্রুপ বাংলাদেশে আর কখনোই ক্ষমতায় ইনশাল্লাহ আসতে পারবে না। জনগণ তাদেরকে অলরেডি অনাস্থা জানিয়ে দিয়েছে। এটা যখন বুঝতে পারছে, তখন তারা পাগলা কুকুরের মতো আচরণ শুরু করেছে সারা দেশব্যাপী। জি, শেষ করব আমরা। গত 1.5 বছরে বিএনপি নিজেদের মধ্যে মারামারি করে বহু মানুষ কিন্তু নিজের দলের ভিতরে কিন্তু অন্তর্কোন্দলে খুন হয়েছে, এবং বারবারই সাবধান করেছি, কিন্তু বিএনপি কথা কানে নেয় নাই। আর যদি নিত, তাহলে আজকে এই মাওলানা রেজাউল করিমকে এভাবে শেষ হতে হতো না। তারেক রহমান, আমি আপনাকে আরেকটা এক্সাম্পল দেই। জি, আমরা শেষ করবো আমরা। সংক্ষেপে, খুব সংক্ষেপে। পাপিয়া নামে তাদের এক নেত্রী, এক সময় সম্ভবত উনি সাংসদ ছিলেন। তো উনি গত কয়েকদিন আগে, গত পরশু উনি কথাটা বলেছিলেন যে জামাতে এবং ছাত্রী সংস্থার যদি কোনো মহিলারা ভোটের জন্য যায়, তাহলে 999 কল করে তাদের পুলিশের হাতে হাওলা করে দেওয়া হোক, গ্রেপ্তারের আওতায় আনা হোক, আইনের আওতায় আনা হোক। উনি আমি যে কোর্টে প্র্যাকটিস করতাম, উনিও সেই কোর্টে এক সময় প্র্যাকটিস করতেন, আমি যতটুকু জানি। তো উনি এই ধরনের অকর্মণ্যা, এই ধরনের গান পাপি লোকেরা যদি একটা দলের শীর্ষ পর্যায়ে থেকে থাকে, একটা অঞ্চলের নেতৃত্ব দেয়, যে আমি জনগণের কাছে ভোট চাইবো, আপনি ভোট চাইবেন, এটা আমার নাগরিক অধিকার, এটা আমার সাংবিধানিক অধিকার, আমার সেই রাইট আমাকে রাষ্ট্র দিয়েছে, এটা হিউম্যান রাইটস এর অন্তর্ভুক্ত। এই কাজটা করতে গিয়ে পুলিশকে গ্রেপ্তারের জন্য কল করতে বলা হচ্ছে। এটার অর্থ কি? আপনি কিছু বুঝতে পারছেন? ওরা আসলে কি চায় দেশটাকে? ওরা চায় মূলত এক সময় যেরকম পেসিস্টরা রাম রাজত্ব কায়েম করেছিল দেশটাকে, মগের মুল্লুক বানিয়ে ফেলেছে রাষ্ট্রকে, ঠিক এরকম আরেকটা মগের মুল্লুক তারা বানাতে চায় ওয়ান প্ল্যান পলিসি দিয়ে। আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশের কথা বলেছি। আমাদের নেতৃবৃন্দ ন্যায় ইনসাফের ভিত্তিতে রাষ্ট্রকে পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জনগণের গোর দোয়ায় যাচ্ছি। আগামী নির্বাচনে যদি আমাদেরকে ভোট দেয়, আমরা নিশ্চিত এই 11 দলীয় জোট তারা সংসদে গিয়ে জনগণের ন্যায্য হিস্সা জনগণকে বুঝিয়ে দেবে, জনগণের ন্যায্য হিস্সা জনগণকে পৌঁছে দেবে, ইনসাফের সমাজ কায়েম করবে, ইনসাফের ভিত্তিতে পার্লামেন্ট চলবে, ইনসাফের ভিত্তিতে আপনার অঞ্চল চলবে। সেটা নিশ্চিত আমরা ইনশাল্লাহ 100% দিচ্ছি। ধন্যবাদ দর্শক। তারেক রহমান দেশের সব জায়গায় গিয়ে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড নিয়ে কথা বলতেছেন। এটা ভালো কথা, বলতেছেন আই হ্যাভ এ প্ল্যান, এটাও ভালো। কিন্তু নিজে নেতাকর্মীদের মানুষের জীবন কেড়ে নেওয়ার থেকে দূরে রাখার জন্য তারেক রহমানের প্ল্যান কি আমরা জানি না। বিএনপির নেতাকর্মীদের হাত থেকে মানুষ যদি জানেই না বাঁচতে পারে, তাহলে সে সেই ফ্যামিলি কার্ড দিয়ে করবে কি? এই প্রশ্নই রেখে গেলাম আপনাদের কাছে। যারা সবাইকে ধন্যবাদ, এবং আপনাদেরকে যারা দেখেছেন আবার ধন্যবাদ। আল্লাহ হাফিজ।